এখন একটু অশান্ত সময়ের মধ্যে দিয়ে আমরা পাস করছি, যেখানে মানুষরা মানে শ্রোতারাও একটু কনফিউজ, কোন গানটা শুনবে কোন গানটা শুনবে না। ওয়েলকাম টু ফিভার 104 FM। ফিভার 104 FM এ রয়েছে আমি দেবজিৎ তোমার সাথে। তার মধ্যে আমার সাথে আছেন লিরিসিস্ট দেবর্গ চ্যাটার্জি এবং সুরকার এবং সিঙ্গার সৌম্য ব্যানার্জি। আপনাদের দেখা হওয়ানে আপনারা একটা ইন্টারেস্টিং কথা বলছিলেন, যেটা হচ্ছে আপনারা একই ডেট অফ বার্থ এবং একই স্কুলে একই ক্লাসমেট, মানে একই ক্লাস থেকে পড়ছেন। আমাদের দেখা হওয়াটা ক্লাস 7-এ হয়, আমরা একসাথে ডন বস্কোতে পড়তাম। আমাদের সেই সময় মিউজিক্যাল ইনক্লিনেশন জাস্ট গ্রো করছে। ওর যেরকম ভালোবাসা মিউজিকের প্রতি, আমারও মোটামুটি সিমিলার লাইন্স। তো এই করতে করতে আর কি একটা বন্ধুত্ব আমাদের শুরু হয়। যেমন আমরা ব্যাক বেঞ্চারই ছিলাম। হ্যাঁ, ও বাজাচ্ছে, ও একসময় তবলা বাজাতো আর কি। তারপর এখন টাচে নেই, তাই তো। আর আমি গান করতাম, যেটুকু শুনে গান করা সম্ভব সেই সময়, প্রায় 90s-এর কথা বলছি, 96। তো তারপরে ওইখান থেকে আমাদের বেসিক্যালি বন্ধুত্বের জার্নি, মিউজিক্যাল জার্নি সবকিছু শুরু। আপনি পড়াশোনা করে চাকরি করতে চলে গেলেন মুম্বাইতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে, তারপর আবার গানে কি করে ফিরে আসেন? গান শেখার ইচ্ছেটা বরাবরই ছিল। মিউজিক্যাল ফ্যামিলিও আছে মানে আমাদের, কিন্তু পড়াশোনার সব কিছু সামলে করে সেই সময়টা ঠিক সম্ভব হয়নি। তারপরে যখন প্রথম আমি চাকরি করতে যাই মুম্বাইতে, তো কোনো সময় একটা অফিস পার্টি থেকে যখন ফিরছিলাম, ফেরার সময় একটা গান গাইছিলাম। তো আমারই একজন মারাঠি আর কি কলিগ কাম বন্ধু, সেই আমাকে বলো তো শিখতা তো নেই হুঁ, বাট শিখনে কা বহুত ইচ্ছা হয়। তো প্রথম ওই আমাকে আর কি ওইখানে বম্বেতে একজন মারাঠি গুরুজির কাছে আমাকে নিয়ে যায়। সেখানেই আমার শেখা শুরু 2006-তে। তারপর বছর খানেক শেখার পর আমি কলকাতায় চলে আসি চাকরি নিয়ে, এবং গান বাজনা করার জন্য। অবশ্যই হোম কমফর্টে থাকবো এবং গান বাজনা করবো, চাকরি যা হবে চলুক আর কি, মানে সো। এবং সেইখান থেকেই রাগ সঙ্গীত শেখা শুরু আর কি বেসিক্যালি, এবং ক্লাসিক্যাল মিউজিক, যার মধ্যে রাগ সঙ্গীত একটা প্রধান অঙ্গ, খেয়াল, এটা। তো সেইটা করতে করতেই তারপরে একটা সময় আমাদের হঠাৎ করে ভাবা যে এবার কিছু করা যাক না, কারণ শুরু করার তাগিদ আমার চিরকালই মানে ছিল আর কি। বিশেষ করে স্কুল লাইফে যখন মানে শুনতাম, আমরা স্কুলে ওকে সৌম্যকে আমরা মান্না দে বলতাম নচিকেতা ঘোষ আমার খুব মানে প্রিয় সুরকার। তো আমি একটু এই দিক ঘেঁষা। তাছাড়া তো গজলের প্রতি একটা ভালোবাসা ছিল, স্পেশালি আমাদের স্কুলে যেরকম কসমোপলিটন কালচার একটা ছিল, মানে লোকজন আসতো অন্য স্টেট থেকেও এসে, সেখান থেকে মেহেদি হাসান ও জির আলোচনা বা এইগুলো সম্ভাবনাগুলো থেকে, সেখান থেকে একটা ক্যাসেট কেনা হঠাৎ করে শুনি তো কি গান হচ্ছে, মানে কি গান গেয়েছেন ওনারা। তো এইরকম আর কি একটা প্রভাব তো অনেকেরই মানে স্কুল লাইফ থেকেই হয়। আমরাও ব্যতিক্রম ছিলাম না। এবার আমরা সেটাকে নেক্সট স্টেপ নেবার কথা ভেবেছি অ্যারাউন্ড 2014-15। হ্যাঁ, এখানে আমি একটা জাস্ট বলতে চাই, মানে আমাদের মধ্যে এখানে 10 বছরের একটা ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা, 10 বছরের ডিসকানেক্টটা, এবং সেটা দেখা হওয়াটাও একটা অদ্ভুত কোইন্সিডেন্স। আমাদের সেক্টর 5-এ দুজনেরই অফিস, ও গাড়িতে করে পাস করছে, আমাকে মানে একটা জাস্ট বললো কিরে বলে বেরিয়ে গেল। সেখান থেকে দেখা হওয়া, এবং ওই যে দেখা হওয়াটা হলো অ্যাকচুয়ালি গান বাজনা প্রফেশনাল কিন্তু তখন থেকেই ভাবনা চিন্তা শুরু হলো। ওই যে 10 বছরের ডিসকানেক্টটা বলে না, মানে কোনো কিছু হ্যাঁ, যে সাইকেলের মতো, ওইখান থেকেই অ্যাকচুয়ালি আমরা রাস্তায় যেতে যেতে ওই গাজালাইকের জন্ম, তখন থেকে তিলে তিলে আস্তে আস্তে শুরু হলো গাজালাইকের জন্ম। সুরের উপর গান লিখতে আপনি ভালোবাসেন না এমনি আগে লিখে নিয়ে দিলাম তারপরে? না, আমার বেসিক্যালি লেখাটা খুবই মানে ওটা মানে একটা আমার প্যাশন বলতে পারেন। মানে ওটা মানে ওখানে আমি কোনো সুর ওরিয়েন্টেড গানটা আমি প্রথমে লিখিনি, জাস্ট একটা মানে লিখলাম এরকম। আমি মাঝে মাঝে কিছু লেখা লিখে সৌম্যকে পাঠাতাম, কারণ সৌম্যর কাজটা আমি অ্যাপ্রিসিয়েট করি, আর আমার কাজটা সৌম্য অ্যাপ্রিসিয়েট করে। তো সেখান থেকেই এই কথা ছিল, এই লেখাটা আমি জাস্ট একটা রাত্রিবেলা 12টার সময় ওকে মোবাইলে পাঠালাম। নেক্সট ডেই আমাকে সকালে ফোন করে বললো যে না, তুই এটাকে আমরা একটা গান করতে পারি। তো বেসিক্যালি ওইখান থেকেই, মানে কোনো অ্যাজ যে আমি কোনো সুর ভেবে লেখাটা তা না, ওটা জাস্ট আমি একটা ট্রেন্ডিং টপিক এই সময় খুঁজছিলাম। কারণ এই সময় দাঁড়িয়ে আমার অনেক উকিল বন্ধুও বলছে ইনফ্যাক্ট যে এই সেপারেশন, ডিভোর্স, এইটা এত বেড়ে গেছে এটা। এবং আমি তখন থেকে আমার একটা মাথার মধ্যে ছিল, তো এই নিয়ে ইদানিংকালে একটা যদি কোনো লেখা পাই, অথচ ও আমাকে সেটা বলেনি কিন্তু, মানে ও ভাবছে। আর কোইন্সিডেন্টালি ওই সময় আমি ওই লেখাটা ওকে পাঠালাম, তো ওইটা একটা মানে যেভাবে আপনাদের দেখাটা হয়েছিল এই গানটা তৈরি হলো, মানে জাস্ট প্রত্যেকটা আমাদের এই হওয়ারগুলোর পেছনে একটা কেরকম একটা অদ্ভুত করে একটা কাকতালীয় ব্যাপার, একটা মানে কোনো সুপার পাওয়ার, মানে একটা সবসময় একটা কাজ করে অ্যাকচুয়ালি।
ডিভাইন ইন্টারভেনশন। যে গানটার কথা নিয়ে এত কথা হচ্ছে, সেই কথা ছিল যদি একটু শোনাতে পারে, মানে আপনাদের যারা শুনছে বা দেখছে তাদেরকে যদি একটু শোনানো যায়। কথা ছিল অনেক বলার, কথার কথায় কাটলো দিন, কত কথা রয়ে গেল বাকি, নীরবতা বৃষ্টিহীন। আপনাদের নতুন গান কেমন লাগছে? মানে আপনি বললেন যে আপনার মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, গৌরব সমাজের ওই গোল্ডেন এরা যেটাকে বলি বা বাংলা স্বর্ণযুগ, আপনার ক্ষেত্রে হয়তো একই হ্যাঁ, সেম সেম সেম। সেই জায়গাটা আপনাদের ভালো লাগে। তারপর যখন আমাদের ব্যান্ড ঢুকছে, ধরুন এই ইলেকট্রিক্যাল মিউজিক ঢুকছে, মানে মোটামুটি তখনও ছিল যখন অঞ্জন দত্ত ঢুকছে, আস্তে আস্তে কবির সুমন সেখানে এলেন আধুনিক গানে, নচিকেতা, শিলাজিৎ, পরপর এদের নাম, সেই গানগুলো আপনাদের কেমন লাগে? ভালো লাগে শুনতে। কবি সুমনের গান তো অবশ্যই শুনেছি। হ্যাঁ, তোমাকে চাই, পেট কাটা চাঁদিয়ার, মোমবাতি বগ্গা, হ্যাঁ, যদি বাবু কিনছো আমায় ভুল ভেবেছো। সুমনের কবি সুমন এখন উনি মানে অনেকদিন ওনার ক্যাসেটও আমরা কিনেছি, অঞ্জন দত্তের ক্যাসেটও কিনেছি, নচিকেতার ক্যাসেট, মানে আমাদের তো ক্যাসেট কেনার যুগকে মানে বেসিক্যালি আমরা ওই যুগটা দেখেছি। আমাদের মনে আছে মানে পয়সা জমেছে, মানে দোকানে গিয়ে ওই পুরো টাকাটা খরচা করে আমি মানে নচিকেতার আমি অন্ধভক্ত ছিলাম। মানে ইভেন ওর লেখাগুলো থেকে এই যে মানে ওর যে এই জীবনের মানে একটা যে লেখাগুলো, এই লেখাগুলো মানে আমরা তো নচিকেতার ওই সুমন ওই এরাটা থেকে আমরা খুব বিলং করি, তো এই গানগুলো থেকেও কিন্তু আমাদের লেখার প্রতি একটা এই যে প্রাসঙ্গিকতা, এখান থেকেও কিছুটা আমাদের ইন্সপিরেশন এসছে। কিন্তু আমরা ক্যাসেট শেয়ার করতাম, ও নচিকেতার ক্যাসেট দিল, আমার এখনো মনে হয় যে চল যাবো তো কিনি, ও আবার আমাকে তার অন্য ক্যাসেট দিল। আমাদের অতগুলো ক্যাসেট স্টক ছিল না, আমরা নিজেদের মধ্যে আলাদা আলাদা কিনে তারপর নিজেদের মধ্যে চয়েসটা বরাবরই একটা কোথাও মানে দুজনের মধ্যে কানেক্টটা সেটা ছিল অ্যাকচুয়ালি। তো সব রকম গান শোনা উচিত আমার এটা মনে হচ্ছে, যে জনারেরই হোক না কেন, তাহলে কি অনেক সমৃদ্ধ হওয়া যায়। হ্যাঁ, চন্দ্রবিন্দু আমরা শুনেছি মানে এর সময়, কলেজের সময়। ফসিলস তো আমরা হোস্টেল রুমে যখন থাকতাম মানে গান মানে পাশ দিয়ে যাচ্ছি, গানে সবসময় বাজিয়ে যায়, এরকম নয় যে আমরা ইনসুলেটেড টু আদার জনার্স। কিন্তু কিছু কিছু জনার হয় মেবি বেশি কাছে, যেগুলো হয়তো মানুষের যে ইনার স্ট্রাকচার বা শ্রবণ ক্ষমতা বা সবকিছু সেটার সাথে যেটা ফিট হয়ে যায়, বা যেটাতে মনে হয় যে আমি এটাতে কিছু হয়তো আরেকটু করতে পারবো। সৌমর ক্ষেত্রে আমার যেটা মনে হয়, মানে আমি ওর সাথে যখন কথা বলেছি, ওর মধ্যে এই যে ক্লাসিক্যাল ব্যাপারটা, ক্লাসিক্যাল গান মানে যেগুলো একটু রাগ প্রধান যে গানগুলো, ও বরাবরই ছোটবেলা থেকে তার মধ্যে মানে মান্নাদের, আমি ইভেন ওর থেকে সিডি মানে ক্যাসেট নিয়েছিলাম, তো রাগ বেসড গানগুলো বরাবরই একটা ইনক্লিনেশন ছিল, এটা মানে আমার মনে হয় এটা। হ্যাঁ, কিন্তু তার সাথে মানে অন্য গানও আমরা শুনেছি। মান্নাদেরকে যদি আজকে আমরা অ্যাজ আ মানে প্রফেসর অফ মিউজিক ভাবি, মানে উনি বা ওনার ভার্সেটাইলিটি, মানে আউট টুইস্ট করে গাইছে, সেই লোকটাই লাগা চুন্নি মে দাগ গাইছে, সেই লোকটাই একের পর এক সন্ন্যাসী রাজার নানান রকম ক্লাসিক্যাল গান গাইছে। আবার হেমন্ত মুখার্জির কথা যদি চলে আসি, সন্ন্যাসী রাজা এত গান গাইলেন, কিন্তু কাদা কান্তা ওই স্তোত্রটা ওইটা ওইখানে হেমন্ত মুখার্জি চলে এলেন। তো আমরা যত শুনবো সমৃদ্ধ হবে। আর এই মুহূর্তের যারা মানে আমরা আরো পরে শুনলাম, যেমন শ্রীকান্ত দা আছেন, গৌতম ঘোষাল আছেন, ওনাদের যে সৃষ্টি যেগুলো ঠিক আছে, সেগুলো আমাদের কিন্তু খুবই, ইভেন এখন যারা মানে এখনকার জেনারেশন, একদম ইয়াং জেনারেশন যারা কম্পোজিশন করছে, তার মধ্যেও ভালো কম্পোজিশন হচ্ছে। মানে সেগুলো মানে হয়তো সেভাবে রিচটা কতটা হচ্ছে সেটা বলা মুশকিল, কিন্তু কম্পোজিশন ভালো হচ্ছে, মানে যেটা কিনা মানে সুর, কথা, লয়, তালে সব দিক থেকে একটা ভালো কম্পোজিশন হচ্ছে অ্যাকচুয়ালি। আর এই গানের ভিডিওর সময় ধরুন আপনাদের এদের কাছে যেতে, অনেকের কাছে যেতে হয়েছে হয়তো শুটিং এর জন্য বা রেকর্ডের জন্য, তো সেই সবের ফিনান্সিয়াল দিকটা বা প্রডিউসিং এর ব্যাপারটা কি দেখেছেন বা কারা মানে হেল্প করেছিল? হ্যাঁ, এটা রিচ মিউজিকটা আমাদের মানে হোম প্রোডাকশন এই বলতে গেলে, এবং এটাতে আমাদের কো প্রডিউসার হচ্ছে ঈশ্বরী সারিস। হ্যাঁ, ওদের রিসেন্টলি একটা এক্সিবিশনও আছে পূর্ণদাস রোডে 588 ব্যাংকোয়েট এতে, এবং ওনাদের 10 আর 11 তারিখে, এবং ওনাদের ফোন নাম্বার হচ্ছে 11ই অগস্ট, 10 আর 11ই অগস্টে একটা এক্সিবিশন, অ্যান্ড পারসন টু রিচ ইজ শ্রেয়ার নাম্বার হচ্ছে 9836
874614। আচ্ছা, তাহলে আপনাদের চ্যানেলের নামটা একবার বলে দিন, যারা এখানে এতক্ষণ ইন্টারভিউটা দেখছিলেন তারা যেন গানটা শুনতে পারে। তারা কোথায় গিয়ে শুনবে? হ্যাঁ, রিচ মিউজিক, REACHMUSIC। তাহলে রিচ মিউজিকে যান, আপনি সৌম্যদা এবং দেবার্গতার গানটা শুনুন এবং বাংলা ফিভারে গিয়ে নতুন বাংলা গল্প শুনুন, কারণ ফিভার 104 FM এর নতুন ইউটিউব চ্যানেল লঞ্চ হয়ে গেছে অলরেডি। সেখানে গভীর রাতের গোপন কথা, লাভ যাত্রা, হ্যাপি টু ডিস্টার্বের আরও নতুন অনেক এপিসোড সেখানে রিলিজ করছে। প্লিজ সেগুলো শুনুন, দেখুন, জানান কেমন লাগছে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।